প্রিয় ছাত্রছাত্রীগণ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সায়েন্স একাডেমি ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়ব তেজস্ক্রিয়তা। ইহা ক্লাস টেনের চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হলো পর্যায় সারণীতে কিছু ভারী মৌল, বিশেষ করে লেড, পিবি পরবর্তী মৌল, লেড পরবর্তী যে ভারী মৌলগুলো আছে তাদের এক প্রকার পিকিউলার স্বভাবের ধর্ম। ঠিক আছে, এরা কি করে, এই সমস্ত মৌলগুলো নিজে থেকে বিঘটন ঘটায়, অর্থাৎ নিজে থেকে এরা ভেঙে যায় এবং ভাঙার সাথে সাথে এরা কিছু পার্টিকেল বা কণা নিঃসরণ ঘটায় এবং সাথে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গও নিঃসরণ ঘটায়। তো এই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভারী মৌল নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে বিঘটন ঘটিয়ে অন্য মৌলে রূপান্তরিত হয় এবং সাথে সাথে কিছু পার্টিকেল নিঃসরণ ঘটে। এই ঘটনাকে বলবো তেজস্ক্রিয়তা। অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা দুই প্রকারের। এক নম্বর প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, আর দুই নম্বর কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক মিন্স যা প্রকৃতিতে যে সমস্ত মৌলগুলোকে পাওয়া যায় তারা স্বতঃস্ফূর্তভাবে বাহ্যিক কোনো শর্ত ছাড়াই অবিরাম অদৃশ্য তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। অর্থাৎ অদৃশ্য তেজস্ক্রিয় রশ্মি কি কি? সেগুলো হলো আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মি, স্বতঃস্ফূর্তভাবে নিঃসরণ ঘটায়। এদেরকে বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল এবং এদের এই ধর্মকে বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। তাহলে কৃত্রিম হলো ম্যান মেডেড, মানে হিউম্যান মেডেড। মানুষ ল্যাবরেটরিতে কিছু উচ্চ শক্তি সম্পন্ন কণা, যেমন ধরো নিউট্রন, প্রোটন বা আলফা কণা কি করে, খুব হালকা মৌলদের উপরে আঘাত করে। এই সমস্ত প্রোটন কণা দিয়ে, নিউট্রন কণা দিয়ে বা আলফা কণা দিয়ে আঘাত করে। হালকা মৌল আঘাত করার ফলে নতুন কিছু আইসোটোপ বা নতুন কিছু মৌল উৎপন্ন হয়, যারা কি হয় তেজস্ক্রিয় প্রকৃতির হয়। অর্থাৎ সেই সমস্ত মৌলগুলো নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে বিঘটন ঘটাতে পারে। যেহেতু মানুষ এগুলো তৈরি করেছে, ওই জন্য এদের নাম আছে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, তেজস্ক্রিয় মৌল, কিছু প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের এক্সাম্পল দেওয়া যায়। ইউরেনিয়াম মোস্টলি কমন নাম, ইউরেনিয়াম। চিহ্ন কি? ইউ। থোরিয়াম, চিহ্ন কি? টি এইচ। রেডিয়াম খুবই পাওয়ারফুল তেজস্ক্রিয় মৌল। আর এই সমস্ত মৌলগুলো এছাড়া আরো অনেক নাম আছে, প্লুটোনিয়াম, অ্যাক্টিনিয়াম। তো এরা সকলেই তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা তোমরা যখন পড়বে সাথে খাতা পেন নিয়ে অবশ্যই বসবে।
তেজস্ক্রিয় বিঘটন। তেজস্ক্রিয় বিঘটন কি? তেজস্ক্রিয় বিঘটন হলো এই যে তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো নিঃসরণ ঘটে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। এর মধ্যে কি আছে? নিউট্রন আর প্রোটন। এই নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে, এটা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে কণাগুলো, পার্টিকেলগুলো বেরিয়ে যায় এবং কি হয়, নতুন নিউক্লিয়াস তৈরি হয়। এবং নতুন নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কি হয়, আগের নিউক্লিয়াস অপেক্ষা কি থাকে, পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এটা নতুন নিউক্লিয়াস আর এটা ছিল পুরনো নিউক্লিয়াস। এই যে পুরনো থেকে নতুন যখন হচ্ছে, কিছু পার্টিকেল কি হচ্ছে, নিঃসরণ করছে। এই ঘটনাকেই বলা হয় তেজস্ক্রিয় বিঘটন। এবং সাথে সাথে যে কণাগুলো বেরিয়ে যাচ্ছে এখান থেকে, পুরনো নিউক্লিয়াস থেকে নতুন নিউক্লিয়াস হওয়ার সময়, তাদেরকেই বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে? তাহলে তেজস্ক্রিয় রশ্মি কারা? নিউক্লিয়াসের ভাঙনের সময় যে সকল রশ্মি নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাদেরকেই বলে তেজস্ক্রিয় রশ্মি। এরকম তেজস্ক্রিয় রশ্মি তিন প্রকার, একটা হচ্ছে আলফা, বিটা আর গামা। এবং এই আলফা, বিটা, গামা অনেক গবেষণার পরে এগুলো আবিষ্কৃত হয়। এবং এই রশ্মিগুলো আবিষ্কারের পিছনে যে সমস্ত বিজ্ঞানীদের অবদান আছে তারা হলেন রাদারফোর্ড, কুরি দম্পতি, অর্থাৎ মাদাম কুরি আর পিয়ের কুরি। এছাড়া বেকারেল। আচ্ছা, এখানে বলে রাখি বেকারেলের নামটা উঠে, যখন বেকারেলই হচ্ছে এই তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কারের জনক, কারণ উনি ফার্স্ট এই তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করেন এবং ওনার নামে এই তেজস্ক্রিয় রশ্মিকে বেকারেল রশ্মি বলা হয়, তার নামে উৎসর্গ করা হয়। তো তখন বেকারেল রশ্মি বলা হতো, তবে এখন তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। তাহলে আমরা দেখলাম তেজস্ক্রিয় বিঘটনের ফলে তিন প্রকার রশ্মি নির্গত হয়, আলফা, বিটা আর গামা। এখন এই আলফা, বিটা, গামার প্রকৃতি কি সেটা আমরা পরে পড়ব। তার আগে আমরা জেনে নেব যে তেজস্ক্রিয় বিঘটনের বৈশিষ্ট্য, অর্থাৎ তেজস্ক্রিয় বিঘটন যে সমস্ত মৌলদের হয় তাদের বৈশিষ্ট্য বা তেজস্ক্রিয় বিঘটন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে হেডিং করো তেজস্ক্রিয় বিঘটনের বৈশিষ্ট্য। এক নম্বর, তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিঘটন কোনো পর্যাবৃত্ত ধর্ম নয়। পর্যায় সারণীতে যে সমস্ত পর্যাবৃত্ত ধর্মগুলো তোমরা পড়েছো বা পড়ে থাকবে পরে, যেমন ধরো ধাতব ধর্ম, তারপরে ক্ষারীয় ধর্ম, অ্যাসিড ধর্ম, তারপরে তোমার অক্সাইড গঠন, এছাড়া আয়োনাইজেশন, জারণ বিজারণ ধর্ম, এগুলোর মতো তেজস্ক্রিয় বিঘটন বা তেজস্ক্রিয়তা কোনো মৌল পর্যাবৃত্ত ধর্ম নয়। এটা পুরোপুরি একদম সেপারেট পুরো ধর্ম। এটা সাধারণত ভারী মৌলের ক্ষেত্রে আগেও বলেছি, পর্যাবৃত্ত ধর্ম নয়।
এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে কি? তেজস্ক্রিয় যে সমস্ত পদার্থগুলো প্রকৃতিতে পাওয়া যায় তারা মুক্ত অবস্থাতেও তেজস্ক্রিয়, আবার যৌগ অবস্থাতেও তেজস্ক্রিয়। অর্থাৎ যদি আমি রেডিয়াম নিই আর এ মুক্ত অবস্থাতে যতটা তেজস্ক্রিয়, রেডিয়াম ক্লোরাইড যদি নিই আর সিএল, ঠিক আছে, রেডিয়াম ক্লোরাইড আর সিএল2, এও কি হবে? ঠিক ততটাই তেজস্ক্রিয় যতটা শুধু রেডিয়াম। ওকে, এখানে আমরা কি পয়েন্ট আউট করবো? তেজস্ক্রিয় মৌলের তীব্রতা তাদের যৌগের উপর নির্ভর করে না। না। নেক্সট 3 নম্বর। 3 নম্বর ধর্ম কি? 3 নম্বর ধর্ম হচ্ছে বাহ্যিক তাপ, চাপ, ঠিক আছে, অর্থাৎ তাপমাত্রা, আর্দ্রতা, এইসব বিষয়ের উপর তেজস্ক্রিয়তা কখনোই নির্ভর করে না। এখানে যা হচ্ছে কিন্তু ওরা ওদের মতো কি স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হতে থাকে। তাহলে তাপমাত্রা, চাপ, আর্দ্রতা ইত্যাদি বিষয়ের উপর এই ধর্ম নির্ভরশীল নয়। ঠিক আছে। আচ্ছা, যে তেজস্ক্রিয় পদার্থ, এই তেজস্ক্রিয় পদার্থের যে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয় এগুলো কিন্তু সহজেই কাগজ, কাঠ, ঠিক আছে, পাতল ধাতব পাত, অ্যালুমিনিয়াম ও সীসাকেও ভেদ করে, তবে খুব মোটা সীসা নয়, অ্যালুমিনিয়াম, এগুলোকে ভেদ করে যেতে পারে। অর্থাৎ এদের ভেদন ক্ষমতা কি অত্যন্ত বেশি। ঠিক আছে। 4 নম্বর, এই যে তেজস্ক্রিয় বিঘটনা এটা পুরোপুরি নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় অর্থাৎ নিউক্লিয়াসে ঘটে। পরমাণুর বাহ্যিক যে ইলেকট্রনগুলো আছে তাদের উপরে নির্ভর করে না, সেগুলো যেমন আছে তেমন থাকবে, কিন্তু এগুলো পুরোপুরি নিউক্লিয়াসের মধ্যে ঘটে চলে। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন ঘটে বা কাদের ঘটে বা ভারী মৌলের কেনই বা ঘটে? সাধারণত দেখা গেছে যে N/P অর্থাৎ নিউট্রন বাই প্রোটন সংখ্যার অনুপাত যদি 1.5 এর থেকে বেশি হয় তাহলে তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয় হওয়ার সম্ভাবনা তার থেকে বেশি। ওকে, N/P এর অনুপাত 1.5 থেকে বেশি হলেই, ঠিক আছে, তারা তেজস্ক্রিয় হবে। ওকে, তাহলে এই গেল তেজস্ক্রিয় বিঘটনের বা তেজস্ক্রিয় পদার্থের বৈশিষ্ট্য। এখন এখানে বলে রাখি যে এটা কেন, এই যে N/P 1.5 হলেই তার তেজস্ক্রিয় কেন হয়ে যায়? তার মূল কারণ হচ্ছে, আমরা একটু ভালো করে দেখব, যখন তার নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন এই অনুপাত 1.5 যখন হয়ে যায়, এদের মধ্যে যে নিউক্লিয় আকর্ষণ বল, ঠিক আছে, আকর্ষণ বল, আমি নীল রং দিয়ে নিউট্রন আঁকছি আর লাল রং দিয়ে প্রোটন আঁকছি। ঠিক আছে।
বড় নিউক্লিয়াস আকারে যত ছোট করে। তাহলে দেখো নিউট্রন নিউট্রন আকর্ষণ, আর আমরা জানি প্রোটন প্রোটনকে বিকর্ষণ করে, কারণ প্রোটন আর প্রোটন কি পরস্পর পজিটিভ চার্জ সবসময় বিকর্ষণ করে। অর্থাৎ এই যে নিউট্রন আর নিউট্রনের মধ্যে আকর্ষণ আর নিউট্রন আর প্রোটনের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বল প্রোটন প্রোটন বিকর্ষণ বল অপেক্ষা কম হয়। যেহেতু কাছাকাছি অনেক প্রোটন একসাথে থাকে, সেই জন্য প্রোটন প্রোটনের বিকর্ষণ বল বেড়ে যায় যখন এই n/p এর অনুপাত কি হয় 1.5 এর থেকে বেশি। এই প্রোটন প্রোটন বিকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার ফলেই কি হয়, পার্টিকেলগুলো বিকর্ষণ বল যেই বেড়ে যায়, বিকর্ষণ বলে ঠেলে দেওয়া, তো বাইরে বেরিয়ে যায়, ছিটকে যায়। ছিটকে গিয়ে কি করে, ছিটকে গিয়ে কি হয়, যে নিউট্রন আর প্রোটনের অনুপাত কি করে, কমিয়ে আনে, কমিয়ে যেন 1.5 এর কাছাকাছি চলে আসতে পারে। এই ঘটনাটা ঘটানোর জন্য ভারী মৌলগুলো কি হয়, তেজস্ক্রিয় বিঘটন ঘটায়। এটাই হলো মূল কারণ, এই n/p এর অনুপাত 1.5 এর কাছাকাছি আনা। ঠিক আছে। সাধারণত লেডের ক্ষেত্রে পিবি 82 হয়, আর এর মাথায় হয় 206 ভর সংখ্যা। এর ক্ষেত্রে এই যে n/p এর অনুপাত কি হয় দেখো, এর n হচ্ছে 206 থেকে বাদ দেবো 82, আর নিচে রাখবো প্রোটন 82, তাহলে 4 আর হবে 16, এই সরি 12, 24/82। ঠিক আছে। তো প্রায় ক্যালকুলেটরে বসে দেখতে পারো 1.5 এর কাছাকাছি। ওই জন্য লেড কি তেজস্ক্রিয় নয়, আর সকল ভারী মৌলগুলোই বিঘটন ঘটাতে 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 এই লেডে এসেই থামে। ঠিক আছে। তার লেড কখনো তেজস্ক্রিয় হয় না। ঠিক আছে। এই হলো মূল বিষয়। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কিছু জানার থাকলে কমেন্ট করবে। আচ্ছা, আর যদি আরও কোনো হেল্প লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে। আচ্ছা, এখানেও লিখে দিচ্ছি 8927638214। যে কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।